অদিতি ঘোষের লেখা গল্প নষ্ট মেয়ে। রসালো খবরটা এখন আর শুধু রিফিউজি পাড়াতেই সীমাবদ্ধ নেই, সারা গ্রামেই ছড়িয়ে পড়েছে। আর ছড়াবে নাই বা কেন? অমন বনেদি বাড়ির কুৎসা রটানোর জন্য তো উঁচিয়ে আছে গ্রামের কিছু লোক। এইসব মুখরোচক খবর ছড়িয়ে আর কিছু লাভ হোক বা নাই হোক, গোপন তথ্য প্রচারের কৃতিত্বটা পাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় অনেকের মধ্যেই। এতেই এদের চরম আত্মতুষ্টি। ব্যাপারটা অবশ্য সত্যি হেসে উড়িয়ে দেওয়ার মতো নয়। নষ্ট মেয়ে মানুষ নামে গ্রামে যার বিশেষ পরিচিতি, সেই বাসন্তী বাড়ুইয়ের বাড়ি রোজ রাতে ঢুকতে দেখা যাচ্ছে পাড়ার নামকরা উকিল সন্তোষ মিত্রর একমাত্র ছেলে সৌভিককে। সদ্য ডাক্তারি পাশ করেছে সৌভিক। ওর বিদেশ যাওয়ার পরিকল্পনা পাকা। মাস তিনেক পরেই লন্ডন চলে যাবে। এরই মধ্যে ছেলেটার যে এমন অধঃপতন ঘটবে তা কেউ স্বপ্নেও ভাবেনি। পাড়ার চণ্ডী মণ্ডপ সংলগ্ন নাট মন্দিরে সন্ধে তাসের আসরটা গত দুদিনের মতো আজও সেরকম জমছে না। তাস খেলার আগ্রহ এখন কারোর তেমন নেই। আলোচনার অমন রসালো বিষয় হাতের কাছে থাকতে তাসে কি আর মন টানে? যে যা নিজের মতো করে সাজাচ্ছে কথা। তরুণ ডাক্তার সৌভিকের অবৈধ সম্পর্কটা ঠিক কার সঙ্গে, সেই নিয়েই সকলের মধ্যে চলছে জল্পনা কল্পনা। সারের দোকানের মালিক বিমান চক্রবর্তী তির্যক দৃষ্টি হেনে বললেন, ক্ষমতা রাখে বাপু ওই মেয়ে ছেলে। আর ছেলে ছোকরাদেরও বলি, রূপসী কি দেশে আর খুঁজে পাস না সব? এই আধবুড়ি মেয়ে ছেলেটাকে নিয়ে এখনও মরছিস কেন তোরা? তপন চাটুর্যে ভ্রুভঙ্গি করে বললেন, শুধু রূপসী হলেই হবে, আরও কিছু চাই। বাসন্তী বাড়ির মতো ছলাকলা আর কজন জানে বলো? স্থানীয় প্রাইমারি স্কুলের প্রাক্তন শিক্ষক দুলাল দত্ত বললেন, তোমরা ভুলে যাচ্ছ, ওই বাড়িতে আর একটি কচি লাউডগার সন্ধানও পেয়েছে তো। বাপের খোঁজ কেউ জানে না, তবে মা তো ওই ঢলানি মেয়ে ছেলে, মায়ের মতোই হবে তো নাকি? বিমান চক্রবর্তী বললেন, আরে এটা তো ভেবে দেখিনি আমরা। আসরের অনিয়মিত সদস্য হরনাথ পালিত বললেন, সে মেয়ে তো কুড়িয়ে পাওয়া মেয়ে বলেই শুনেছি। 6 মাস পর বোনের বাড়ি থেকে এসে বাসন্তী তো তাই বলেছিল, ওখানকার কোনো স্টেশনে কুড়িয়ে পেয়েছে সদ্যজাত মেয়েটাকে। দুলাল দত্ত বললেন, হ্যাঁ সেই রকমই রটিয়েছিল বাসন্তী, তবে সে মেয়ে আবার স্কুলে পড়ছেও। শুনেছি বড়দিদিমণির হাতে পায়ে ধরে ভর্তি করিয়েছিল মদন ওই মেয়েকে। এবার সেই মেয়ে মাধ্যমিক দেবে। বিমান চক্রবর্তী বললেন, হাসির কথা বটে, দুনিয়ায় এত লোক থাকতে বাচ্চাটা কুড়িয়ে পেল ঠিক বাসন্তী? এটা কোনো বুদ্ধিমান লোক বিশ্বাস করবে? ওটা যে বাসন্তীরই মেয়ে সেটা সবাই বোঝে, তবে কেউ কিছু বলে না। ছোট লোককে কে ঘাঁটাবে বলো? সে যাই হোক, সেই বেজম্মা মেয়ে তাহলে পড়াশোনা করে জজ ব্যারিস্টার হবে? আলুর আড়তদার স্বপন ঘোষ বললেন, ওটি আর হতে হচ্ছে না। শাঁসালো বাবু ধরে ফেলেছে যখন, তখন জেনে রেখো পড়াশোনার এখানেই ইতি। ভূপেন চাটুর্যে বললেন, তবে বাসন্তীর এখনও যা ঠাট ঠমক তাতে বলা মুশকিল ছোকরা ওখানে ঠিক যায় কার জন্য। চণ্ডী মণ্ডপে তথাকথিত ভদ্রলোকেরা যখন বাসন্তী বাড়ুইকে নিয়ে এই ধরনের আলোচনায় ব্যস্ত, তখন বাসন্তীর আশ্রয় অর্থাৎ ওর বাপের বাড়ির দৃশ্যটা একটু অন্যরকম। বিশেষ মানুষটার আগমনে সন্ধ্যের পর থেকে বাড়িটা একটু বেশি চুপচাপ। বাড়িতে 5 জন মানুষের উপস্থিতি টের পাওয়া দেয়। বাসন্তী চালায় কাঠের উনুনে রাতে রান্না করতে ব্যস্ত। দুকুঠুরি ঘরের একটার একদিকে বসে বাসন্তীর মা বিড়ি বাঁধছে, অন্যদিকে ছোট চৌকিটায় ওর বাবা মদন শিকদার চোখ বন্ধ করে শুয়ে আছে। পাশের ঘরের দরজা বন্ধ। ঘরের ভেতরে 2 জন মানুষ, বাসন্তীর মেয়ে সুজাতা আর ডাক্তার সৌভিক মিত্র। দরমার ফাঁক দিয়ে 100 পাওয়ারের বাল্বের আলো রেখা বাইরে এসে পড়েছে, তবে ভেতর থেকে কারো কথা তেমন শোনা যাচ্ছে না। গত 5 দিন ধরে চলছে ব্যাপারটা। সন্ধে 7টা হলেই চলে আসে উকিলবাবুর এই ডাক্তার ছেলে। মনে মনে খুব সমীহ করে বাসন্তী মানুষটাকে, অথচ 1 কাপ চা খাওয়ার কথা বলতে সাহস পায় না। সামনে দাঁড়াতেই ভয়ে বুক কাঁপে। কথা বলেছিল সেই প্রথম দিনই, সেই দিনই বলেছিল ডাক্তারবাবু,
সুজাতার সামনে মাধ্যমিক। আমি যে 3 মাস থাকবো সেই 3 মাস রোজ আসবো সুজাতার কাছে। ঘাড় নেড়ে সম্মতি জানিয়েছিল বাসন্তী। আর কথা হয়নি। অনেকগুলো বছর আগে শ্বশুরবাড়ির পাট চুকিয়ে যখন বরাবরের জন্য বাপের বাড়িতে এসে উঠেছিল বাসন্তী, তখন ওর বয়স ছিল মাত্র 16। সেই দিন থেকেই রান্না বান্না ও সংসারের অন্যান্য কাজ একা হাতে সামলাতো বাসন্তী। ওর মা কুসুম লোকের বাড়ি রান্নার কাজ করত তখন। হাঁটুর ব্যথার জন্য এখন পারে না আর, তাই বাড়িতে বসে বিড়ি বাঁধে। বয়স হলো মদন শিকদার রং মিস্ত্রির কাজটা এখনও করে চলেছে। তবে বাসন্তীও কিছুটা রোজগারের চেষ্টা করে। সংসারের কাজের পর যেটুকু সময় পায় সে সময় পুঁথির মালা রাখি এসব তৈরি করে। গ্রামের একেবারে শেষ প্রান্তে নদীর ধারে 30-32 বছর আগে গজিয়ে উঠেছিল এই রিফিউজি ক্যাম্প। ক্রমে লোক বাড়তে বাড়তে এটা একটা বড়সড় পাড়া হয়ে গেছে। সারা গ্রামের মানুষ ওটাকে ক্যাম্প পাড়া বলে। বাংলাদেশ থেকে আরও কটা পরিবারের সঙ্গে রং মিস্ত্রি মদন শিকদার বউ আর 4 ছেলে মেয়েকে নিয়ে এসেছিল এই গ্রামে। মদন শিকদারের ছোট মেয়ে বাসন্তীর বয়স তখন বছর 9-10 হবে। নদীর ধারে খাস জায়গায় 4-5টা পরিবার দরমার বাড়ি তৈরি করে বসবাস শুরু করেছিল। ক্রমে ওদেরই আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা একে একে আসতে থাকে। সস্তা দামে জায়গা কিনে বাড়ি তৈরি করে। এই পরিবারগুলোর মধ্যে অনেকেই নিজেদের পাড়াতে বৈবাহিক সম্পর্ক গড়ে তুলেছিল। বাসন্তীর দিদিরও বিয়ে হয়েছিল পাশের বাড়িতেই। তবে ব্যবসা করার সুবাদে বিয়ের পর থেকেই ওর জামাইবাবু দিদিকে নিয়ে কলকাতায় থাকত। বাসন্তীর 2 দাদা বিয়ে করেছিল পাশাপাশি গ্রামে। তারা নিজেরা পৃথক সংসার পেতেছে অনেক আগে। তাই এখন বাবা মায়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হয়েছে বাসন্তীকেই। অন্য 3 ভাই বোনের মতো সুখে সংসার করা হয়ে ওঠেনি বাসন্তীর। এর জন্য নিজের ভাগ্যকেই দায়ী করে বাসন্তী। লোকের বুদ্ধিতে ক্লাস 9-এ পড়া বাসন্তীর বিয়ে দিয়ে দেন মদন শিকদার। নিজের সামর্থ্য মতো বিয়ে দিয়েছিল মেয়ের। সাইকেল, ঘড়ি, আংটি আর নগদ 2000 টাকা পণ হিসেবে দিতে হয়েছিল জামাইকে। তবে জামাই যে পাড় মাতাল সে খবরটা জানতে পারেনি মদন শিকদার। বিয়ের পর যখন জানতে পারল তখন আর তার হাত কামড়ানো ছাড়া আর কিছু করার ছিল না। প্রতি রাতে মাতাল স্বামীর হাতে মার খেতে খেতে নানা জায়গায় কালশিটের দাগ পড়ে যেত বাসন্তীর। কিন্তু আগে থেকে থ্রেটনিং দিয়ে রেখেছিল স্বামী আর শাশুড়ি। বাপের বাড়িতে কিছু জানালে মেরে পুকুর পাড়ে পুঁতে রেখে দেবে ওকে। 15 বছরের মেয়েটা ভয়ে কাউকে কিছু বলতে পারেনি। তবে এই অত্যাচার বেশি দিন সহ্য করতে হয়নি ওকে। বছর ঘোরার আগেই নেশায় বুঁদ হয়ে রাস্তা পার হতে গিয়ে লরি চাপা পড়ে মারা যায় বাসন্তীর স্বামী। 15 দিন পর 16 বছরের বিধবা মেয়েকে নিজের কাছে নিয়ে চলে আসে মদন শিকদার। দেখতে দেখতে বছর ঘুরে যায়। রোগা পাতলা বাসন্তীর গায়ে মাংস লাগতেই বাসন্তীর রং আরও উজ্জ্বল হতে থাকে। 17 বছরের বাসন্তীর বাড়ন্ত শরীরের রূপ লাবণ্যে মুগ্ধ হতো অনেকেই। তাদের লোভাতুর দৃষ্টির সামনে নিজেকে মেলে ধরে একটা অন্যরকম মজা পেত বাসন্তী। কারোর সঙ্গে দৈহিক সম্পর্ক তেমনভাবে গড়ে না উঠলেও একটু আধটু মজা লুটতে আসতো ছেলে ছোকরার দল। বাবা মা কাজে বেরিয়ে গেলেই বাসন্তী ওদের সঙ্গে রঙ্গ তামাশা করে কাটিয়ে দিত কিছুটা সময়। অপরিণত বুদ্ধির মেয়েটা বুঝতেই পারেনি সেদিন এই মজাটাই তার জীবনে অভিশাপ হয়ে আসবে। তবে খুব শীঘ্রই বাসন্তীর জীবনের মোড় নেয় অন্য পথে। শহরের বিভিন্ন জায়গায় রঙের কাজ করে বেড়াতো মদন শিকদার। কাজ করতে গিয়েই একদিন আলাপ হয় বিপত্নিক রাজমিস্ত্রি কৃষ্ণপালের সঙ্গে। বাসন্তীর কষ্টের কথা শুনে আর নিজের 2 বছরের মেয়েটার কথা ভেবে বিনা পণে বাসন্তীকে বিয়ে করতে রাজি হয় কৃষ্ণপাল। 30 বছরের ছেলেটার কোনো নেশা নেই জানতে পেরে খুব খুশি হয়েছিল মদন শিকদার। ভেবেছিল এবার মেয়েটা সুখের মুখ দেখবে। সেদিন সন্ধে হব বাসন্তীর মা গিয়েছে লোকের বাড়ি রান্না করতে। হঠাৎই কৃষ্ণপালকে সঙ্গে নিয়ে বিকেলে বাড়িতে ঢোকে মদন শিকদার। ঘরে ঢুকে দেখে পাড়া 3-4টে ছেলের সঙ্গে বসে আড্ডা দিচ্ছে বাসন্তী। তৎক্ষণাৎ বেরিয়ে যায় কৃষ্ণপাল। এরপর বিয়েটা স্বাভাবিকভাবে ভেঙে যায়। শুধু কি তাই, সারা গ্রামে রটে যায় খবরটা। নষ্ট মেয়ের তালিকায় নাম লেখা হয়ে যায় বাসন্তীর। কৃষ্ণপাল চলে যাওয়ার পর ঘরের দরজা দিয়ে শুয়ে পড়েছিল মদন শিকদার।
রাতে একটা দানাও দাঁতে কাটেনি। খুব কষ্ট হচ্ছিল বাসন্তীর। নিজের উপর ধিক্কার এসেছিল। প্রতিজ্ঞা করেছিল আর কোনো ভুল কাজ করবে না। কিন্তু ততক্ষণে বদনাম তো ছড়িয়ে গেছে সর্বত্র। এরপর থেকে সুযোগ সন্ধানীরা চেষ্টা করত বাসন্তীর ঘরে ঢোকার। বাসন্তী ঘরের ভিতর থেকে গালমন্দ করত। ব্যাস, সঙ্গে সঙ্গে রটে গিয়েছিল বাসন্তীর মাথা খারাপ হয়ে গেছে। সেসব অনেক আগের কথা, তবু মনে পড়ে যায় সব কিছু। চোখের সামনে ভাসে সেদিনের ঘটনাটা। বিয়েটা ভেঙে যাওয়ায় মা বাবা দুজনেই কাঁদছিল খুব। বাসন্তীর মরে যেতে ইচ্ছে করছিল। এখনও আফসোস হয় নিজের নির্বুদ্ধিতার জন্য। সেদিন যদি বিয়েটা হয়ে যেত, তাহলে হয়তো একটা সুন্দর জীবন পেত বাসন্তী। আর কেউ সাহস পেত না তার সঙ্গে কোনো রকম নোংরামি করতে আসার। সবচেয়ে বড় কথা, কোনো অবৈধ সন্তানের মা হতে হতো না বাসন্তীকে। ভাতের হাঁড়ির ফ্যান ঝরতে দিয়ে তরকারির জন্য উনুনে কড়াইটা চাপালো বাসন্তী। দুপলা তেল কড়াইতে দিতেই বাইরে থেকে একটা হালকা শোরগোল কানে এলো। কড়াইটা নিচে নামিয়ে রেখে চালা থেকে বেরিয়ে এলো বাসন্তী। ততক্ষণে বেড়ার আগল খুলে বাড়িতে ঢুকে পড়েছে পাড়ার বয়স্ক মাতব্বরের দলটা। ভেতরে ঢুকে সবাই চুপ করে গেল। বাসন্তীকে শুনিয়ে বিমান চক্রবর্তী চাপা গলায় বললেন, আজ রাতে হাতে নাতে ধরবো দুটোকে। পাড়ার মধ্যে এসব নষ্টামি চলবে না। বাসন্তী জানে বিমানের এই ক্রোধের কারণ। বাসন্তী একদিন এই লোকটার নোংরা প্রস্তাবে রাজি না হয়ে ধুলো পায়ে বিদায় করেছিল ওকে। রাগটা সেখান থেকেই। ভূপেন চাটুর্যে বললেন, কোথায় আছে তোর সেই বেজন্মা মেয়ে আর ডাক্তার? বাসন্তী আঙুলের ইশারায় ঘরটা দেখালো। সঙ্গে সঙ্গে কর কেটে দরজা ঠেলে খুলে দিল বিমান চক্রবর্তী। অদম্য আগ্রহ নিয়ে সবাই সামনে ঝুঁকে পড়ল ভেতরটা দেখার জন্য। ভেতরে চোখ রেখে যে দৃশ্য দেখল সবাই, সেটাকেও আশা করেনি। মাটি দিয়ে নিকানো মেঝের উপর একটা কম্বল পাতা। তাতে মুখোমুখি হয়ে বসে আছে সুজাতা ও সৌভিক। ওদের দুজনের মাঝখানে ছড়ানো বইপত্র। সুজাতা মুখ নিচু করে খাতায় অঙ্ক করছে, আর সৌভিক লাল ডট পেন দিয়ে একটা বইয়ের উপর আন্ডারলাইন করে চলেছে। সামনে এতজন বয়স্ক মানুষকে দেখে বই রেখে উঠে দাঁড়ালো সৌভিক। আপনারা এভাবে এতজন একসাথে? নিশ্চয়ই আমার কাছে এসেছেন। গ্রামে কারো খুব বাড়াবাড়ি অবস্থা নাকি? সৌভিকের কথার উত্তর দেওয়ার মতো কথা খুঁজে পাচ্ছে না কেউ। সবাই মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। এদের আগমনের হেতুটা বুঝতে দেরি হয়নি সৌভিকের। ও গম্ভীর গলায় বলল, এই বোনটার সামনে পরীক্ষা, একটু হেল্প করার চেষ্টা করছি। আমার এই বোনটার খবরটা কি জানেন? ও 84% নম্বর পেয়ে টেস্ট পরীক্ষায় স্কুলে থার্ড হয়েছে। যাই হোক, আমাদের বিরক্ত না করে আপনারা এখন আসুন। তা না হলে অন্যের বাড়িতে জোর করে ঢুকে হামলা করার অপরাধে আপনাদের বিরুদ্ধে কেস করতে বাধ্য হব। সৌভিকের কথা শেষ হতেই হুড়ুহুড়ি করে বাড়ি থেকে বেরিয়ে এলো মাতব্বরের দল। সুজাতা বলল, ওরা কেন এসেছিল দাদাবাবু? সৌভিক বলল, তোর এই ডাকটা না পাল্টালে কাল থেকে আর আসবো না। সুজাতা দোকানে হাত দিয়ে বলল, সরি, আমার ভুল হবে না দাদা ভাই। সৌভিক বলল, ঠিক আছে, এবার বাকি অঙ্কগুলো করে ফেল তাড়াতাড়ি। সুজাতার প্রশ্নের উত্তরটা দিতে হলো না বলে মনে মনে স্বস্তি পেল সৌভিক। প্লেটের উপর দুটো বিস্কুট আর চায়ের কাপটা চাপিয়ে সাহস করে ঘরে ঢুকলো বাসন্তী। যদিও ভয়টা পুরোপুরি যায়নি। কাঁপা কাঁপা গলায় বলল, আপনার জন্য একটু চা আনলাম, খাবেন? বই থেকে মুখ তুলল সৌভিক। আমি তো এই 5 দিন এটাই ভাবছি যে মাসি আমায় এক কাপ চাও খাওয়ালো না। সৌভিকের মুখে মাসি ডাক শুনে বাসন্তীর মনটা ভালো লাগায় ভরে গেল। সংকোচ কাটিয়ে বলল, ইচ্ছে হতো, কিন্তু সাহস হয়নি। সুজাতাকে সকলের সামনে বোন বলে ডাকলেন বলে সাহস হলো। সৌভিক বলল, চা খাচ্ছি, তবে আমাকে আপনি বলবে না তুমি। তুমি আমার বোনের মা, আমি তোমার সন্তান তুল্য। আমাকে নাম ধরে ডাকবে আর তুমি করে কথা বলবে, মনে থাকবে তো? বাসন্তী ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে চায়ের কাপটা এগিয়ে ধরল সৌভিকের দিকে। কদিন ধরে একটা কথা সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে বাসন্তীর মনে।
সৌভিক প্রথম দিনই সুজাতাকে বলেছে যে মায়ের কথায় সুজাতাকে পড়াতে আসছে ও। সেটা হয়তো ঠিকই, কিন্তু একজন গরিব ঘরের মেয়েকে সাহায্য করা হবে শুধুমাত্র এই কারণেই কি আসছে সে? নাকি আর কিছু তাকে বলেছেন উকিলগিন্নি কল্যাণী মিত্র? কল্যাণী মিত্রের কথা মনে পড়লে আপনা আপনি শ্রদ্ধায় মাথাটা নত হয়ে আসে অলক্ষ্যে থাকা তার সেই আলতারঙা পা দুটোর উদ্দেশ্যে। 15 বছর আগে যেদিন ওনাকে প্রথম প্রণাম করেছিল বাসন্তী, মনে হয়েছিল কোনো দেবীর চরণ স্পর্শ করছে ও। হ্যাঁ, দেবী ছাড়া ওনাকে কি বলা যায়? এমন মানুষকে ভগবান শেষ অবধি ঠিক করুণা করেন। তাই তো পরপর 3টে মৃত সন্তানের জন্ম দেওয়ার পরও অমন হীরের টুকরো ছেলে জন্ম দিয়েছিলেন তিনি। বাসন্তী তার 42 বছরের এই জীবনটাই কল্যাণী মিত্রের মতো এত বড় মনের মানুষ দেখেনি কখনো। এতদিন মনে মনে ভাবত বাসন্তী, ওই রকম একজন মুখোশধারী মানুষের এমন বউ। এখন অবশ্য আর একটা কথাও মনে হয় তার। কি করে হয় অমন শয়তান মানুষের এমন দেবতুল্য ছেলে? সত্যি ঈশ্বরের অশেষ করুণা। তাই কল্যাণী মিত্রের ছেলে বাপের কোনো গুণই পায়নি, সে হয়েছে একেবারে মায়ের মতো। কিন্তু সুজাতা কার গুণ পেয়েছে? এত বিনয়ী ভদ্র বুঝদার বাসন্তী নিজেও ছিল না কখনো। আর যে জন্ম দিল সেও তো একটা জানোয়ার। তাহলে ও কি করে এত ভালো মেয়ে হলো? হিসেবটা কোনোভাবেই মেলাতে পারে না বাসন্তী। হিসেবটা তো মেলাতে পারেনি সেদিনও। সন্তোষ মিত্রের মতো ওরকম রাশভারী একজন মানুষের মুখোশের আড়ালে যে একটা কামুক মানুষ লুকিয়ে আছে সে কথা ঘূর্ণাক্ষরেও বুঝতে পারেনি বাসন্তী। শেষ পর্যন্ত বাসন্তীর মতো একটা নষ্ট মেয়ের দেহ পাবার জন্য যে লালায়িত হবে ওই বাপের বয়সী লোকটা, তা যদি এতটুকু বুঝতে পারত তাহলে মায়ের কথায় সেদিন মিতির বাড়িতে রান্না করতে যেত না। এখনও স্পষ্ট মনে পড়ে বাসন্তীর সেদিনের কথা। সকাল থেকে হাড় কাঁপিয়ে জ্বর এলো মায়ের। মা বলল, আজকে তোকে যে করেই হোক উকিলবাবুর বাড়ি রান্নাটা করে দিয়ে আসতে হবে। গিন্নিমা 2 দিন আগে বাপের বাড়ি গেছে, উকিলবাবু না হলে দুটো খেতে পাবে না। 12 মাস যার বাড়ি কাজ করি তার প্রতি একটা দায়িত্ব তো আছে। তুই যা, আর দেরি করিস না। বাড়ি থেকে বেরোনোর ইচ্ছে ছিল না বাসন্তীর, তবু হাতের কাজ ফেলে রেখেই চলে আসতে হয়েছিল বাসন্তীকে। ময়লা কাপড়টা ছেড়ে রেখে একটা লাল হলুদ ডুরে শাড়ি পরে বেরিয়েছিল 20 বছরের মেয়েটা। যাবার সময় মাকে বলে গিয়েছিল, তুমি যেন খবরদার উঠবে না, আমি ফিরে এসে ভাতে ভাত করে নেব। উকিলবাবু ঘরে কী সব ফাইল নিয়ে কাজ করছিলেন। বাসন্তী জানতে গিয়েছিল কি রান্না হবে। ওকে দেখে মেজাজি গলায় সন্তোষ মিত্র বলেছিলেন, কি ব্যাপার তুই, তোর মা আসেনি? বাসন্তী ভয়ে ভয়ে বলেছিল, মায়ের ধুম জ্বর, আমাকে পাঠালো তাই। একরাশ অসন্তোষ ঝরিয়ে সন্তোষ মিত্র বলেছিলেন, তোর হাতে খেতে হবে আজ? কি আর করা যাবে, আগে ভালো করে 1 কাপ চা করে নিয়ে আয়, তারপর বলছি কি রাঁধবি। 5 মিনিটের মধ্যেই চা নিয়ে ঘরে ঢুকেছিল বাসন্তী। উকিলবাবু তিরিক্ষে মেজাজ ততক্ষণে উদাও। চায়ের কাপ টেবিল থেকে তুলতে তুলতে বাসন্তীর দিকে তাকিয়ে হেসে বলেছিলেন, দেখতে দেখতে কত বড় হয়ে গেলি তুই। হ্যাঁ রে, কাজের মাসে চলে গেছে? বাসন্তী বলেছিল, হ্যাঁ, আমি ঢোকার পরেই চলে গেছে। আর হারু কোথায়? হারুদা বাজার যাচ্ছে। জিজ্ঞেস করল, কি মাছ আনবে? ওকে বল মাছ আনতে হবে না, ওকে অন্য দরকারে শহরে যেতে হবে, ওকে ডেকে নিয়ে আয়। হারুদাকে কোন কাজের অজুহাতে শহরে পাঠাচ্ছেন উকিলবাবু তা বুঝতে পারেনি বাসন্তী। এরপরই বাসন্তীকে বলেছিলেন, তোকে কষ্ট করে রাঁধতে হবে না, আমি কোর্টে ঢোকার আগে বাইরে খেয়ে নেব, তুই আমার বইপত্রগুলো গুছিয়ে দে। বাসন্তী খুশি হয়ে বইপত্র গোছাতে শুরু করেছিল। হঠাৎ চেয়ার থেকে উঠে দরজা বন্ধ করে দিয়েছিল সন্তোষ মিত্র। ওকে টেনে বিছানায় নিয়ে গিয়ে ওর উপর ঝাঁপিয়ে পড়েছিল বছর 44-45-এর মানুষটা। ছটফট করেছিল বাসন্তী, কিন্তু ওই দশাসই চেহারার মানুষটার হাত থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল। এখানেই শেষ নয়। বাসন্তী চলে আসার সময় সন্তোষ মিত্র আর এক চাল চেলেছিলেন। বলেছিলেন, কাউকে কিছু বলবি না,
যদি বলিস তোর মতো নষ্ট মেয়ের কথা কেউ বিশ্বাস করবে না। আর আমার স্ত্রীকে কিছু জানাতে চাইলে তার পরিণতি আরও ভয়ানক হবে। আমার হাতে লোকের অভাব নেই। তোদের গোষ্ঠী শুদ্ধ পুড়িয়ে মারব, কোনো প্রমাণ থাকবে না। বাসন্তী বাড়ি ফিরে সব জানিয়েছিল মাকে। সেই সঙ্গে মিত্তির বাড়ি রান্নার কাজ ছেড়ে দিতে বলেছিল। মা বলেছিল, গিন্নিমা যে আমাকে খুব ভালোবাসে রে, কাজটা ছাড়লে ওনার কষ্ট হবে। তাছাড়া অত টাকা মাইনের কাজ আর এখানে পাবো কোথায়? মেয়েকে শান্ত করতে তীরটা মেয়ের দিকেই ছুঁড়ে দিয়েছিল। মা এমন কিছু কথা বলেছিল যা শুনে খুব কষ্ট হয়েছিল বাসন্তীর। ভাবে ভাবে মা বোঝাতে চেয়েছিল যে বাসন্তী একটা নষ্ট মেয়ে বলেই এমন সাহস পেয়েছে উকিলবাবু। বাসন্তী কিছুতেই নিজের মাকেও বোঝাতে পারেনি যে এতদিন ও সত্যিই নষ্ট ছিল না, আজ ওকে ওই শয়তানটাই নষ্ট করল। মাস দুয়েক পর বাসন্তী নিশ্চিত হয়েছিল যে ও মা হতে চলেছে। নিজের মায়ের উপর আস্থা না থাকায় বাসন্তী নিজেই ছুটে গিয়েছিল কল্যাণী মিত্রের কাছে। বুদ্ধিমতী মহিলা এটুকু বুঝেছিলেন যে ঘটনাটা সত্যি না হলে এত বড় সাহস মেয়েটার হতো না। উনি বলেছিলেন, তুই কি চাস, বাচ্চাটাকে নষ্ট করতে না বাঁচাতে? বাসন্তী বলেছিল, ওকে মেরে পাপ আমি করতে পারবো না। কল্যাণী মিত্র বলেছিলেন, শোন, আমার স্বামী কতটা হিংস্র হতে পারে তা আমি জানি। আমি ওকে জানালে ও সত্যিই তোদের পুড়িয়ে মারবে, প্রয়োজনে আমাকেও ছাড়বে না। নিজের আলমারি খুলে গহনা ও কিছু টাকা বাসন্তীর হাতে দিয়েছিলেন উনি। বাচ্চাটাকে বাঁচানোর জন্য পথের সন্ধানও দিয়েছিলেন। আলতা পরা পা দুটোর উপর লুটিয়ে পড়েছিল বাসন্তী। দু চোখ ছাপানো জল নিয়ে বলেছিল, লোকে আমার নামে মিথ্যে বদনাম দেয় গিন্নিমা, আপনি বিশ্বাস করুন। আমি এর আগে সত্যিই নষ্ট মেয়ে ছিলাম না, এখন হয়েছি। ওকে তুলে ধরে কল্যাণী মিত্র বলেছিলেন, তুই আজও নষ্ট হোসনি। জোর করে একজন পশু যদি কোনো মেয়েকে নষ্ট করে, সে দায় তো মেয়েটার থাকে না, থাকে সেই পশুটার। তোদের পরিবারটাকে বাঁচাতে সব জেনেও কিছু করতে পারলাম না আমি। কল্যাণী মিত্রের দেওয়া যুক্তি মেনে কলকাতায় দিদির কাছে চলে গিয়েছিল বাসন্তী। ফিরেছিল একেবারে 1 মাসের মেয়েকে নিয়ে। বাচ্চাটাকে কুড়িয়ে পাওয়ার ঘটনাটা সবাই বিশ্বাস না করলেও সন্তোষ মিত্রর মতো বদমেজাজি দাম্ভিক মানুষটাকে কেউ কোনোদিন সন্দেহ করতে পারেনি এ ব্যাপারে। দিনের পর দিন স্বামীকে লুকিয়ে বাসন্তীর মায়ের হাত দিয়ে সুজাতার জন্য টাকা পাঠাতেন কল্যাণী মিত্র। সুজাতা নামটা তারই দেওয়া। এখনও সুজাতার পড়ার অনেক খরচ উনিই দেন, বিশ্বস্ত কাজের লোক হারুদার হাত দিয়ে। সবই মেনে নেওয়ার মতো ছিল, কিন্তু ডাক্তার সৌভিক মিত্রর সুজাতাকে পড়াতে আসার পিছনে কী রহস্য লুকিয়ে আছে সেটা বুঝে উঠতে পারছে না বাসন্তী। 3 মাস সময়টা যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেটা মনে করতে পারেনি সুজাতা। সৌভিক দেখা করতে এসেছে চলে যাবার আগে। সুজাতার পরীক্ষা খুব ভালো হয়েছে। শুধু তাই নয়, সৌভিকের চেষ্টায় ইতিমধ্যে 11-এর কোর্স অনেকটাই এগিয়ে নিয়ে গেছে সুজাতা। রেজাল্ট আউটের আগে সৌভিককে চলে যেতে হচ্ছে বলে ভীষণ আফসোস সুজাতার। তার সঙ্গে আছে দাদাভাই থেকে একেবারে দূরে থাকার কষ্ট। একটা নতুন মোবাইল ফোন সুজাতার হাতে দিয়ে সৌভিক বলল, আমি জানি তোর রেজাল্ট খুব ভালো হবে, তাই উপহারটা অগ্রিম দিলাম। আমার নম্বর সেভ করা আছে, রোজ তোর সঙ্গে কথা হবে আমার। তবে মোবাইলের পিছনে সময় নষ্ট করবি না, মনে আছে তো? ডাক্তার তোকে হতেই হবে। বাসন্তীর হাতে একটা খাম এগিয়ে দিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করল সৌভিক। বাসন্তীর সমস্ত শরীর জুড়ে একটা ভয় মিশ্রিত শিহরণ খেলে গেল। মনে হলো সৌভিক শুধু তার মেয়ের দাদা ভাই নয়, তারও সন্তান। ওর চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল সৌভিকের গায়ে। সৌভিক বলল, মাসি, মায়ের কাছ থেকে জেনেছি তুমি ক্লাস 9 পর্যন্ত পড়েছ, তাই আমার যা বলার ছিল চিঠিতে লিখে দিয়েছি। সৌভিক চলে যেতে ঘরের দরজা বন্ধ করে খামটা খুলল বাসন্তী। প্রথমেই বেরিয়ে এলো একটা 20 লাখ টাকার অ্যাকাউন্ট পেই চেক। এরপর যেটা বের হলো সেটা বাসন্তীকে উদ্দেশ্য করে লেখা সৌভিকের একটা চিঠি। আমি জানি তোমার মনে নিশ্চয়ই বারবার একটা প্রশ্ন কি দিয়েছে, আমি সুজাতার আসল পরিচয় জানি কি না। হ্যাঁ,
জেনেছিলাম এখানে এবার আসার পর। সব কিছু বলেছে আমার মা আমাকে। আমি বিদেশে চলে যাচ্ছি, তোমাদের পাশে থাকতে পারছি না। তাই তোমাদের পরিবারটাকে, বিশেষ করে আমার বোনটাকে বিপদের মুখে ঠেলে দিয়ে চলে যেতে হচ্ছে। অন্যায়ের প্রতিবাদ করে যেতে পারলাম না, তবে বাবার মুখোমুখি হয়েছি আমি। সুজাতার ন্যায্য অধিকার আমি তার কাছ থেকেই আদায় করেছি। মা তোমাকে নিয়ে ব্যাংকে গিয়ে টাকাটার যা ব্যবস্থা করার করে দেবে। ওই টাকায় সুজাতার পড়াশোনার খরচ চলবে। সুজাতাকে টাকাটা আমি দিয়ে গেছি বললেই হবে। এখন এর থেকে বেশি কিছু ওকে জানানোর দরকার নেই। সময় মতো আমি জানাবো। ওকে ডাক্তার হিসেবেই দেখতে চাই আমি। আমার বোন যে পারবে সে ব্যাপারে আমি নিশ্চিত। তোমার কাছে একটাই অনুরোধ, যে সত্যটা এতদিন গ্রামের সকলের অজানা ছিল সেটা আর প্রকাশ করো না। কারণ এতে বাবার সম্মান কতটা যাবে তা আমি জানি না, তবে আমি সকলের কাছে খুব ছোট হয়ে যাব। গ্রামের সব মানুষ তোমাকে কিভাবে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি অন্তর থেকে তোমাকে মায়ের আসনে বসিয়েছি। তুমি আমার আর এক মা, আমার সোনা মা। ইতি সৌভিক। চিঠিটা হাতে নিয়ে স্থবিরের মতো দাঁড়িয়ে রইল বাসন্তী। কি করবে এখনও ঠিক বুঝে উঠতে পারছে না। এটা কুচিয়ে না ফেললে দেখে ফেলতে পারে সুজাতা, তাই হয়তো এটাকে নষ্ট করে দেওয়া উচিত। অথচ সৌভিকের দেওয়া এই স্বীকৃতিকে কিছুতেই হারাতে মন চাইছে না বাসন্তীর। বুকের মধ্যে সৌভিকের চিঠিটাকে চেপে ধরে ডুকরে কেঁদে উঠল নষ্ট মেয়ে বাসন্তী। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।